This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি নিউজ টপ 9। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটো ব্রেকিং নিউজ রয়েছে, বড় খবর রয়েছে, সেগুলো দিয়ে শুরু করব এই বুলেটিন এবং পিসিআরকে বলবো সেই দুটো খবর বিগ ওয়ালে প্লে করার জন্য এবং আপনাদেরকে জানাবো যে ঠিক কোন কোন খবরগুলো রয়েছে। একদম প্রথম খবর আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত আমরা দেখেছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিচারপতি গাঙ্গুলি ও বিচারপতি সেনের সেই সংঘাত, যে সংঘাত গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আসবো এই খবরের ডিটেলস আপডেট দেবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা ব্রেকিং নিউজ রয়েছে। এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ ফের কেন্দ্রকে বকেয়া নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবরের দিকে আমরা নজর রাখবো। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলন, এমনটাই জানাচ্ছেন তিনি এবং কেন্দ্রকে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরেরও ডিটেলস আপডেট দেবো আপনাদেরকে। তবে একদম শুরুতেই যে খবরটা আপনাদেরকে বলছিলাম, কলকাতা হাইকোর্টের ইতিহাসে যে বেনজির সংঘাত হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সেই সংঘাত গড়িয়েছে শীর্ষ আদালতে। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিশেষ বেঞ্চে থাকছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস। শনিবার সকাল 10:30টায় মামলার শুনানি হবে বলে খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা বেনজির সংঘাত আপনারা নিশ্চয়ই জানেন, সেটা যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত হয় এবং সেই সংঘাতই এবার গড়িয়ে গেছে শীর্ষ আদালতে। ভেবে দেখুন, সুপ্রিম কোর্ট 2 বিচারপতির দ্বন্দ্বে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। আরও ডিটেলসে এই বিষয়টা নিয়ে জানাবেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, কথা বলবো সিজারের সঙ্গে। সিজার, কলকাতা হাইকোর্টের ইতিহাসে হ্যাঁ শোনা যাচ্ছে সিজার, শোনা যাচ্ছে? কথা বলবো সিজারের সঙ্গে, কথা বলবো আমরা। তবে এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি যে বেনজির সংঘাত হয়েছে কলকাতা হাইকোর্টের ইতিহাসে, এই সংঘাত বেনজির এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সেই সংঘাত গড়িয়ে গিয়েছে শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে এই ক্ষেত্রে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে ইতিমধ্যেই 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এবং সেই বিশেষ বেঞ্চে কারা কারা থাকছেন আপনাদেরকে জানিয়ে রাখি। সেই বিশেষ বেঞ্চে থাকছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস। শনিবার সকাল 10:30টায় এই মামলার শুনানি হবে, যে মামলার শুনানির দিকে তাকিয়ে সকলেই কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির এই সংঘাত, 2 বিচারপতির সংঘাত, সেই 2 বিচারপতির সংঘাতে হস্তক্ষেপ করতে হলো সুপ্রিম কোর্টকে। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, দেখো, যে ঘটনা গতকাল ঘটেছে সেটা যেমন বেনজির, তার পরবর্তীতে যে ঘটনা ঘটছে সেটাও কিন্তু বেনজির। অর্থাৎ যে সংঘাত আমরা গতকাল দেখেছিলাম 2 বিচারপতির মধ্যে তীব্র সংঘাত, এবং সেই তীব্র সংঘাতের বহিঃপ্রকাশ কোথাও আইনের বেড়াজালের বাইরে বেরিয়ে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে কোথাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগগুলো করেছিলেন, এবং সেটা তার সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার নির্দেশনামা অর্থাৎ অর্ডার শিট। সেই অর্ডার শিটে কিন্তু খুব সরকারিভাবে সেটা প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে মেডিকেলে ভর্তি তদন্তের ক্ষেত্রে CBI তদন্তের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেন এবং পরবর্তী CBI এর FIR খারিজ করে দেন। এই পুরো নির্দেশটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং তার থেকেও মারাত্মক অভিযোগ তিনি করেছেন যে বড়দিনের ছুটি পড়ার আগে, ভ্যাকেশন বেঞ্চের আগে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে বিচারপতি সৌমেন সেন 3টি কথা নির্দেশ দেন। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ যেহেতু রয়েছে তাকে যেন ডিস্টার্ব না করা হয়। দ্বিতীয় হচ্ছে তার এজলাসে
যাতে কোনোভাবে লাইভ স্ট্রিমিং না করা হয়, এবং তৃতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযুক্ত আছেন এমন দুটি পিল পিটিশন, সেগুলোকে যেন ডিসমিস করা হয়। এবং এই গোটা ঘটনাটাই বিচারপতি অমৃতা সিনহা ফোনে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই সেই নির্দেশনামায় উল্লেখ, এবং সেটা পরবর্তীতে প্রধান বিচারপতিকে জানানো হয় এবং সিজিআই কে জানানো হয়। অর্থাৎ সংঘাতের যে মাত্রা তৈরি হয় সেই মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে শীর্ষ আদালতকে সরাসরি পদক্ষেপ করতে হলো। আমরা দেখলাম শীর্ষ আদালত আজকে স্পষ্ট জানিয়েছে যে তারা একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি করেছে, যেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ, তারা এই গোটা বিষয়টা তারা শুনানি করবেন। একদমই তাই। আর শনিবার সকাল 10:30টায় সেই মামলার শুনানি রয়েছে, যে শুনানির দিকে তাকিয়ে রয়েছে সকলে, এবং এই নিয়ে বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দ্বন্দ্ব ঠিক দুই বিচারপতির নয়, দ্বন্দ্ব হচ্ছে যে বিচার প্রক্রিয়ার দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি তাকে আড়াল করার জন্য কাজ করবে, না প্রশাসনিক দুর্নীতিকে প্রকাশ করার জন্য কাজ করবে। আদালতের ন্যায় বিচার বৃহত্তর মানুষের স্বার্থে, নাকি ন্যায় বিচার কোনো নির্দিষ্ট গোষ্ঠীবদ্ধ মানুষের স্বার্থে, এটাই হচ্ছে বিষয়। বিরোধটা কখনোই দুই বিচারপতির নয়, এবং সেই বিরোধটা যে অনন্তর সামাজিক বিরোধ, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে এমন একটা পদ্ধতিতে, যেটা না হলেই হয়তো ভালো হতো। কিন্তু এটাও ঠিক, এটা না হলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে কত অন্যায় বিভিন্নভাবে ধামাচাপা পড়ে যায়, যা মানুষের সামনে আসে না। মানুষ তো বিচারপতিদের রায়কেই সর্বোচ্চ বলে মেনে নিতে বাধ্য হন। আর সেকেন্ড যে ব্রেকিং নিউজটার কথা বলছিলাম একদম শুরুতেই, আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের যে পাওনা টাকা সেটা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এবার রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন তিনি। মমতার সাফ বার্তা, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। সূত্রের খবর, ইতিমধ্যে এই বিষয়ে বৈঠকও হয়েছে। আন্দোলন তো আগেও হবে শুনেছিলাম, দুর্গাপুজোর পরেই আন্দোলন হবে, 5 লক্ষ মানুষ দিল্লিতে গিয়ে গোটা দিল্লি অবরুদ্ধ করে দেবেন। তো রাম পুজোও তো পেরিয়ে গেল, দুর্গাপুজো তো দূরের কথা, আন্দোলন তো দেখলাম না। এই ধরনের আন্দোলন করে কষ্ট করার থেকে যদি হিসাবটা চাইছে যেটা কেন্দ্র, সেটা দিয়ে দিলেই সমস্ত সমস্যা মিটে যাবে। যদি তারা সিএজিকে ফেস না করেন, কোনো হিসাব না দেন, তাহলে বঞ্চিত হচ্ছে কারা? বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের, আর তার জন্য দায়ী এই সরকার। তার মানে বুঝতে হবে যে কিছু একটা কথাবার্তা হয়ে গেছে, এভাবেই সেটিং হয়। মুখ্যমন্ত্রী যখন থেকে গিয়েছেন, মোদির সঙ্গে কথা বলেছেন, তারপরে দেখবে ইডি, সিবিআই আর ভাইপোর মা, বাবা, মমতা ব্যানার্জির পরিবারের লোকজন কেউ কিছু বলছে না। আর মমতাজি যখন 1 সপ্তাহ বলেছেন, তার মানে উনি এর মধ্যে দাঁড়িয়ে যেভাবে কংগ্রেসকে গাল দিয়েছেন, সিপিএমকে গাল দিয়েছেন, তার পুরস্কার স্বরূপ কিছু টাকা পাবেন, এটা বোঝা যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার ন্যায্য পাওনাকে আটকে রাখা হয়েছে। তাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আর 1 সপ্তাহের মধ্যে যদি আমরা টাকা না পাই, তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। এবং তৃণমূল কংগ্রেস মাঠে নেমে আন্দোলন করলে তার ঝাঁজ কোন জায়গায় যেতে পারে সেটা নিশ্চয়ই মোদী সাহেবের জানা আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমরা আমাদের ন্যায্য পাওনা না পাই, তাহলে পথে নেমে যে আন্দোলন তৃণমূল করবে, সেই তৃণমূলের আন্দোলন নরেন্দ্র মোদী, অমিত শাহের চেয়ারটা টলিয়ে দেবে, এটা মাথায় রাখা দরকার। এদিকে দেখুন, বাংলার রাজনীতিতে এখন হট ইস্যু কি? তৃণমূলে প্রবীণ নবীন দ্বন্দ্ব। দলে কোনো দ্বন্দ্ব নেই বলে তৃণমূল সেনাপতি অভিষেক এই বিতর্কে জল ঢালারও চেষ্টা করেছেন, কিন্তু আজ হাইকোর্টের ভোট ঘিরে একই চিত্র। 29শে জানুয়ারি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট, তার আগেই শাসক শিবিরের দ্বন্দ্ব প্রকট, আর সেই প্রবীণ নবীনেরই লড়াই। এখানে প্রথম কথা, তৃণমূল গোড়া থেকে যারা তৃণমূল করেছে এবং তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি, এবং 600 জন তৃণমূল কর্মীকে বাদ দেওয়া হয়েছে স্টেট প্যানেল থেকে উইদাউট এনি রিজন, যেখানে সম্মান থাকবে না। এবং প্রথম অভিযোগ যে আজকে যারা গোড়া থেকে তৃণমূলটা করলো, তাদের এখানে কোনো মূল্য নেই। সিপিএম, বিজেপি থেকে এসছে যারা, তারা এখন তৃণমূল লিগাল সেলের নেতা নেত্রী হয়েছে। চেনা মুখের তৃণমূলীরাই এবার হাইকোর্টের বিভিন্ন পদে জায়গা পাননি, অনেকেই তাই নির্দল হয়ে লড়ছেন, আর তাতেও স্বস্তি নেই। হুমকির শিকারও হয়েছেন, মামলাও হয়েছে। সব কিছু দেখে শুনে আইনজীবী মহলের বক্তব্য, কে বলবে বার অ্যাসোসিয়েশনের ভোট যেন পঞ্চায়েত ভোটের উত্তেজনা।
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট ঘিরে এমন ছবি বেনজিরি। আমাদের হাইকোর্টে এফ গেট থেকে শুরু করে বি গেট যে সমস্ত জায়গা 10টার বেশি ব্যানার ছিল ছিঁড়ে নিয়েছে। কারা ছিঁড়েছে আপনারা গেলেই দেখতে পাবেন। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট লোকজনই সেটা ছিঁড়েছে এবং সেখানে তাদের ব্যানার লাগিয়ে দিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি এটার যেন দেখতে পাচ্ছি যেন এটা সেই জেনারেল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে যেগুলো দেখেছি যে এইসব হতো, মারামারি, বুথ জ্যাম, অমুক তমুক, এগুলো তো বা নোংরা কথা বলা, অশ্রাব্য ভালোবাসা, গালাগাছ করা, গালিগালাজ করা বা ব্যক্তিগত আক্রমণ করা, এইগুলো হাইকোর্ট, এটা ওল্ডেস্ট চার্টার হাইকোর্টে এটা কোনো দিন হয়নি। যদি কেউ কাউকে প্রকাশ্যে গালিগালাজ করে, যদি কেউ কাউকে প্রকাশ্যে ভয় দেখায়, হুমকি দেখায় সামান্য ভোটে দাঁড়ানো নিয়ে, এবং তার যারা সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারাও প্রকাশ্যে বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করে, তাহলে তো সেখানে কমপ্লেন করতেই হবে। কিন্তু আমরা এটাও আশাবাদী যে যারা আমাদের মধ্যে এখানে রয়েছে তারা কখনোই কোনো অবস্থা ছেড়ে যাবে না, কারণ লড়াইটা হচ্ছে একটা ইডিওলজির, একটা কালো কোটের লড়াই। এদিকে একই সময় মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারত জোড়ো ন্যায় যাত্রায় মালদায় থাকছেন রাহুল গান্ধী। মালদায় মমতা রাহুল সাক্ষাৎ হতে পারে কি, এই প্রশ্ন উঠছে। এ নিয়ে কথা বলবো। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আমরা জানি যে ইন্ডিয়া জোট নিয়ে ক্রমশ তৃণমূল এবং কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা ফাটলটা ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মালদায় যখন দুজনেই রয়েছেন, তাদের মধ্যে কি একটা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, ঠিক একই সময় যখন রাহুল গান্ধী মালদাতেও এসে পৌঁছবেন, ঠিক সেই সময়তেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক নানা কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে মালদাতে ঠিক একই সময় পৌঁছবেন। আজকে রাজভবনের সাধারণতন্ত্র দিবসের যে চাচক্র ছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো যে মালদায় রাহুল গান্ধীও তো আসবেন, যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, তাহলে কি রাহুল গান্ধীর সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগের সম্ভাবনা রয়েছে? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান এলে আসবে, যদি আসে চা বিস্কিট খেয়ে যাবে। অর্থাৎ তিনি কোথাও যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা আমরা বারবার বলছি দূরত্ব তৈরি হয়েছে। এবং আমরা জানি দুদিন আগে যখন তিনি বর্ধমানে যাচ্ছিলেন, তখনও তিনি হেলিপ্যাড থেকে বলে দিয়ে গিয়েছিলেন যে এখানে কংগ্রেসে কোনো রকমই, বাংলায় অন্তত কংগ্রেসের সঙ্গে কোনো রকম আসন সমঝোতা হচ্ছে না। সেটা সেই প্রসঙ্গেই যখন আজকে এখানে কথা বলা হয় যে রাহুল গান্ধীর সঙ্গে এলে আবার আসন সমঝোতা নিয়ে কোনো কথা হতে পারে কিনা, বা রাহুল গান্ধীর সঙ্গে তিনি কোনো বৈঠকে বসবেন কিনা, নজর থাকবে আমাদের দীক্ষা সেদিকে। ধন্যবাদ। এদিকে শাহজাহানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শাহজাহান এখন মমতা পুলিশের সংরক্ষণে। সরবেরিয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই চলাফেরা করছেন শাহজাহান। বেরমজুর 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রয়েছেন। তৃণমূলের লোকেরাই হোয়াটসঅ্যাপ করে খবর দিচ্ছে, এই মন্তব্য শুভেন্দু অধিকারীর। খুব বড় বড় কথা না শেখ শাহজাহানের। বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। আমি বলে দিয়েছিলাম সেদিন, 18 দিন পরে গেছেন, কিছু পাবেন না। তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে। তৃণমূলের লোকরা খবর দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে, আপনারা একটু দেখুন। দেখুন, শেখ শাহজাহানের খোঁজে ইডি অভিযানের 48 ঘন্টার মধ্যে সরবেরিয়ায় প্রতিবাদ সভা তৃণমূলের। ইডি সিবিআই এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমর্থকদের। প্রতিবাদ সভা থেকে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, সন্দেশখালীর বাসিন্দাদের চমকালে প্রতিবাদ হবে। শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। এরই মধ্যে সরবেরিয়ায় ইডি অভিযানের 48 ঘন্টার মধ্যে প্রতিবাদ সভার আয়োজন করলো সন্দেশখালী বিধানসভার অন্তর্গত তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, যত চমকাবে, যত ধমকাবে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হবে। আজকে সন্দেশখালীর মাটিতে বলছি, সন্দেশখালীর মা বোনদের, সন্দেশখালীর ভাইদের যত চমকাবে, তত সন্দেশখালীর মানুষ শক্তিশালী হবে, তত প্রতিবাদ করবে, তত এগিয়ে যাবে, তত বিজেপি নিধন হবে। সেই সভা থেকে
প্ল্যাকার্ড হাতে স্লোগানে সর্বত্র একটাই বার্তা দেওয়া হলো যে ইডি সিবিআই দিয়ে সন্দেশখালীকে দমানো যাবে না, এখানকার মানুষকে দমানো যাবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যত চমকাবে তত শক্তিশালী হয়, সংগঠন মজবুত হয়। আমাদের যত ভয় দেখানো হচ্ছে তত সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছে যে বিজেপি কেন ভয় দেখাবে, বিজেপির কি আদতে শেখ শাহজাহানকে দমানো যাবে না, সেই বার্তাই দিল এখানকার তৃণমূল নেতৃত্ব। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।